শুভ নমস্কার। শুভ নমস্কার। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ মানে যেদিনে আমাদের লাইভ হয় না সেরকম দিনে আজকে লাইভ হচ্ছে, বাট কারণ হচ্ছে গতকালকে আমার মিসেস রুমা দাশগুপ্ত, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির যাকে বলা হয় ফ্যাশন ইন্ডাস্ট্রির মা, তার কাল জন্মদিন ছিল। তো আর তার জন্মদিন ছিল পরশুদিন, সরি 13 তারিখে। তো আমরা সেই জন্যই গতকালকে ফিরতে দেরি হওয়ার দরুন আমাদের লাইভটা কাল আমরা করতে পারিনি। যাই হোক, আলটিমেট ওয়াইফাইটা ধরেছে না? ওয়াইফাই ধরেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। এখন যেটা রইল সেটা হলো আজকে আমাদের সাথে আমাদের জেডি কফি উইথ জেডি প্রোগ্রামে আজকে আমাদের গেস্ট নিশা নস্কর। ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছে, বাকিটা ওর থেকে শুনবো। নিশা, নমস্কার সবাইকে। আগে বলি রাধে রাধে, হরে কৃষ্ণা, হর হর মহাদেব। আমি এই লাইভটা শুরু করছি, ঠিক আছে? তো আমি আছি ইন্ডাস্ট্রিতে 16 বছর, মানে 2016 থেকে আছি। 2016 থেকে আমি প্রথমে এসেছি অভিনয় থেকে, আর তার আগে থাকতে আমি রয়েছি ডান্স প্রফেশনে, আর তারপরে এসেছি মডেলিংয়ে। সেখান থেকে আমার জার্নিটা শুরু। এইবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2016-এ আমি চ্যানেল F2 তখন ছিল, তখন থাকতেই না তুই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে যা। তো তখন থাকতেই আমি কাজ করাটা শুরু করি এবং আমার ওয়ার্কশপ হয়। আমার ওয়ার্কশপ করতে করতে সব কিছু শুরু হয়। তো যেই ফিল্মটার ওপরে কাজ হচ্ছিল সেটা হচ্ছে কেন্দার সুপার হিরো। সেটা বই বেরিয়েছিল, রিলিজ হয়েছে অশোকা বেহালা হলে, এবং সেখানে আমি চরিত্র করি নেগেটিভ ক্যারেক্টারে কাঁচি। সেখান থেকে আমার কামব্যাক হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পোস্টার রিলিজ হয়েছিল, টাইম অফ ইন্ডিয়া টুইট করা হয়েছিল। ওরা তো পোস্টার দেয়নি, ফটো দেয়নি, যেহেতু আমি মানে নেগেটিভ ক্যারেক্টারে আছি সেহেতু। তো এবারে ওনাদের মতন করে ওনারা বলেছিল আমরা দিইনি, তোমার ফটোটা ওরা নিজেরা চুজ করেছে। যখন আর্টিকেলে আসে টাইম অফ ইন্ডিয়ায় তখন ভীষণ ভালো লেগেছে। তারপরে একটা ফটোশ্যুট হয়, সেখান থেকেও ভালো রেসপন্স আসে। তারপর থেকে মডেলিংয়ে আসা। যাই হোক, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। হ্যাঁ, আজকের লাইভটা সত্যি কথা বলতে মানে কোনোভাবেই সম্ভব হতো না হয়তো লাস্ট অব্দি, যদি ওর ডেডিকেশনটা না থাকতো। ও সঠিক সময় এসে পৌঁছানো, এবং ও অনেকটা দূর থেকে এসছে। তুই কোথায় থাকিস জানো? মানকুণ্ডু। মানে মানকুণ্ডু, চন্দননগর, ওই জায়গাটায় যারা থাকে তারা সারা বছর বলবে জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, আর জগদ্ধাত্রী পুজোর সময় তারা কেউ রেসপন্সই করবে না। না না, আমি রেসপন্স করি না কেন, করি। কিন্তু আমার বাড়িতে কি হয় যে আমার ফ্যামিলিরা আসে, মামি মামা এরা সবাই আসতো। এখন তো তারা নেই, যেহেতু এখন আসবে, ওনার শরীরটা ভীষণ শরীর খারাপ। তো যাই হোক, তারা আসুক না আসুক, আরও আদার্স জনকে, বাইরের বন্ধুদেরকে বান্ধবীদেরকে আসতে বলি যে আসুন, ঘুরে আমি যাবেন। আমার কথা বলছি, আমাদেরকে সারা বছর সবাই বলে আরে জেনিদা আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে থাকবে, হ্যান ত্যান এটা ওটা। কিন্তু যখন জগদ্ধাত্রী পুজোর ব্যাপার হয় তখন কাউকে পাওয়া যায় না। আমরা নিরীহর মতন যাই, ঠাকুর দেখি, সারা রাত ঘুরি, আবার চলে আসি। না, আমাদেরকে ফোন করবেন, আমরা অবশ্যই জায়গা দেবো। হ্যাঁ, ইতিশ্রী লিখেছে গুড ইভিনিং। গুড ইভিনিং ইতিশ্রী। যাই হোক, এবার বল যে মানে তুই কাজ করছিস 2016 সাল থেকে, তোর পরিবার তোকে কতটা সাপোর্ট করে? ওদিকে তাকিয়ে। প্রথমে আমার পরিবার সাপোর্টই করেনি, জানেই না যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। প্রথম হচ্ছে এই কথাটা জানে না, অডিওটা সাউন্ডটা কমিয়ে দে। জানেই না যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কারণ আমি সেই সময় কোর্স করছিলাম। তো ওনার ওয়াইফ ছিলেন মেকআপ আর্টিস্ট, আর ওনার হাজব্যান্ড ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তো উনি বলেছিলেন যে আমাদের কিছু আর্টিস্ট লাগবে, তো কাজ করতে পারবে। আমি বললাম যে আমি তাহলে ট্রাই করি, কেন না, আমারও ইচ্ছা আছে, যদি হয়ে যায় লাক বাই চান্স। তো আমি বলেছি, বলার পর উনি বললো হ্যাঁ হ্যাঁ করতে পারো। তো আমি তখন ডান্সের জন্য বলি যে ডান্সও করব। এবার উনি বললো যে ডান্স যদি না হয় অভিনয় হয় করবি? আমি যে হ্যাঁ, আমি তো
খুব একটা অভিনয় করতে পারতাম না, তো আমাকে শিখিয়ে দিত উনি কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে ক্যামেরা ফেস করতে হবে, কিভাবে মানে টেকনিক্যাল ব্যাপারটা থাকে সেইগুলোকে আমাকে দেখতে হবে, সেইগুলো শিখিয়ে দিত। আর্টিফিশিয়াল কিভাবে কাজ করবে সেইগুলো সব কিছু শেখাতো। শুধুমাত্র আমি বলবো যারা আজকে কোর্স করছে অনেক টাকা দিয়ে, আমি সেখানে মাত্র 300 টাকা দিতাম এবং আমি নিজে ইনকাম করে দিতাম আমার পকেট খরচা থেকে। বাহ। ওনার ওয়াইফ যে ছিলেন, সত্যি বলছি আমার বলতে গেলে ভীষণ সাপোর্টেড ছিলেন, যেরকম আপনি রুমা ম্যাম, ঠিক আছে, একটা ফ্যামিলির মতন একটু হলেও আপনি যেটুকুনি হলেও দূর থেকে হলেও একটু সাপোর্ট করেন, এই যে এটা কর ওইটা কর এই যে বলেন, ওনারাও ঠিক এরকমই, ঠিক আছে, ছিলেন একটা সময়। এবার তাদের পাল্লায় একজনকে কন্ট্যাক্ট করে দিই, সেখান থেকে বিচ্ছেদ হয়ে যায়, সেখান থেকে একটা খুব খারাপ ব্যাপারটা চলে আসে, সেখান থেকে ওদের কাছ থেকে আমি সরেও আসি। তারা কিন্তু মানে এইটুকুনি শোনা গেছে তারা অনেক টাকা নিয়েছে অনেকজনের কাছ থেকে, কিন্তু ভগবান আজ পর্যন্ত আমি বলি উনি আমার কাছ থেকে শুধুমাত্র 300 টাকা ছাড়া আর কোনো টাকা নেয়নি। অনেকে ইন্ডাস্ট্রিতে এসে বলে যে আমি এত টাকা ইনভেস্ট করেছি, করে আমি লস খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিন লস খাইনি। একটা হলেও কিছু নিয়ে গেছি, কিছু বেনিফিট হয়েছে আমার, এইটুকুনি হলেও হবে, এতখানি হলেও হবে। তো সেখান থেকে আমার সব কাজ শুরু হয় ওনাদেরই হাত ধরে। ওনার নাম হচ্ছে অমিত মজুমদার আর প্রিয়াঙ্কা দাস মজুমদার। ওনারা বলতে গেলে আমার সেকেন্ড ফ্যামিলি, আমার মা বাপির মতন পুরোটাই। জায়গাটা ওনারা খুব ভালোবাসতেন, এমনকি পর্যন্ত একটু হলেও আনতেন, যতটুকুনি ভালোবাসতেন আমি সেইটুকুনি গ্রহণ করতাম সব সময় পদক্ষেপে। এমনকি পর্যন্ত বাড়ি যেতে দেরি হচ্ছে আমাকে মেট্রো স্টেশনে তুলে দিয়ে এসছে, এরকমও ব্যাপার। হ্যাঁ, এরকম গুরু থাকাটাই তো দরকার। হ্যাঁ, এইবার ওনাদের প্রজেক্ট নিয়ে ভীষণ, আমাদের আগামী প্রজেক্টের ওপরে আপনাকে বলেছিলাম, লাইভেও বলেছি যে আমাদের প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল আগামী দিনে, তো সেই প্রজেক্টটা হয়নি কোনো কারণবশত। ওই কাজের থ্রু থেকেই শুরু হয়েছিল, যাকে আলাপ করে দিয়েছিলাম ওটিটি প্ল্যাটফর্ম বার করলো ফ্লিকি, ফ্লিকি থেকে সবকিছু ঠিকঠাক হচ্ছিল, উনি হঠাৎ আমাকে বললেন যে মানুষ কখনোই কম্প্রোমাইজের জন্য নেগলেক্টই করতেন, তারা হঠাৎ ওই মানুষটার জন্য আমাকে নেগলেক্ট করা শুরু করে দেয়। তো সেখান থেকে একটু খারাপ হয়ে আমি ওদের কাছ থেকে ডিটাচ হই, কিন্তু এখনো বলছি খুব কষ্ট হয়, কারণ ওনারা আমাকে এই সবগুলো চলতেই থাকবে, এগুলো হচ্ছে লাইফের পার্ট। যে কোনো প্রফেশনেই খারাপ আছে ভালো আছে। একটুখানি ক্যামেরাটাকে একটুখানি আমার দিক থেকে একটু ওদিকে সরাবে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, তাই তো, একটুখানি ওদিকে ঘোরাও আর মাথার উপরে একটু উপরে তোলো, কফিটা কেটে যাচ্ছে, কফিটা কেটে যাচ্ছে। তো ঠিক আছে, আমি আমাদের এখানে এখনো লাইভে আসেনি, মানে এখনো বুঝতে পারিনি। ঠিক আছে, যাই হোক, এবারে তোর যে পরিবার, তোর পরিবার তোকে কতটা সাপোর্ট করে? যেমন পরে যখন রিলিজ হয়েছিল তখন খুব সাপোর্ট করেছিল যে কোনো কাজে। আর তোর পাড়া প্রতিবেশী তোকে কেমন সাপোর্ট করে? ওরা জানতোই না আমি এই প্রফেশনালে ছিলাম, কিন্তু একটা ভিডিও যখন আমি সবাইকে শেয়ার করি শাড়ি শ্যুটটা, তখন সবাই জানতে পারে যে আমি মডেলিং করছি, অ্যাক্টিং করছি। আমার আশেপাশের জন হয়তো 2-3 জন জানতো যে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু যখন সবাইকে শেয়ার করলাম তখন আরো বেশি জানাজানি শুরু হলো ফেসবুক থেকে, যে ও আমার বাড়ির নাম যেহেতু পিঙ্কি, তো সেই হ্যাঁ, এবার বাড়ির নাম পিঙ্কি বলে সেই জন্য সবাই বলতো পিঙ্কি মডেলিং করছে, এই বোল্ড ফটোশুট করছে, এই রকম কথাবার্তা আসতো। আচ্ছা, এই যে বোল্ড ফটোশুট, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে তোর কি মনে হয়, এই যে বোল্ড বলে যে আলাদা একটা মানুষ বোল্ডটাকে যে কেমন একটা আলাদা ভাবে নেয়, এটাকে তুই কি বলবি? আমি বোল্ড বলে আমি কোনো কাজকে ছোট বলবো না, আমি সবসময় বলি ভালো। বোল্ড বলেই যে আপনি আগের দিনকেও বলেছেন বোল্ড বলে এক্সপোজিং ব্যাপারটা থাকে, সেটা না, এক্সপ্রেশনও বোল্ড হতে পারে। আপনি সেটা বলেছেন, আমি দেখেওছি, আর আমি সেটা ফলো করেছি, তো সেটাও আমার কাজে লেগেছে, ঠিক আছে। তো সেখান থেকে আমি বলবো এক্সপ্রেশনও আছে, কিছুটা হালকা এক্সপোজিং আছে,
ঠিক আছে, সেইগুলো নিয়ে একটা পুরুষের যেমন এক- তার পার্সোনালিটি দেখে মেয়েরা প্রেমে পড়ে, হ্যাঁ হ্যাঁ তাই তো? একদম। তেমন একটা মেয়ের সৌন্দর্য দেখে, তার এক্সপ্রেশন দেখেও মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, এটাই নিয়ম। তার জন্য বোল্ড মানে জামা কাপড় খুলতে হয় না, না, তাই তো? হ্যাঁ, বল। এখানে যে আমি এক্সপোজ করেছিলাম বলে তারা খুব খারাপ লেগেছে তাদের, যে আমি এক্সপোজ কেন আমাদের করলাম। রাহুল দাস লিখেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয়তু নেতাজি। জয়তু নেতাজি, কন্টিনিউ, বল। তো সেখান থেকে আমার বাড়ির লোক একটু আপত্তি করে যে না তুমি এত এক্সপোজিং করবে না। তাও আমি বলি কোনো অসুবিধা নেই, তুমি দেখেছো তো মুভি, কতগুলো মেয়েরা মুভি করছে এক্সপোজিং করছে। তো আমার বাপি সেই জায়গায় খুব সাপোর্টেড ছিল। ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে খোলামেলা জামা পরতেই হয়, কিন্তু আমার মা একটা জায়গায় বলে খোলামেলা জামা পরো, দাদা বাবার চোখে একটু এড়িয়ে যাও। কারণ দাদা প্রথম থাকতেই পছন্দ করতো না এক্সপোজিং ব্যাপারটা, বাবার যদিও বা একটুখানি করে নেয়। না মানে মানে আমি আমার একটা মেয়ের মেয়ে ক্ষেত্রে দেখেছি, একটা বাবার সামনে মেয়ের এক্সপোজিংটা একটু খারাপ লাগে, অন্য জায়গায় কিন্তু বাবার জায়গা না, আসলে ব্যাপারটা কি, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা এই ব্যাপারটাকে কি দেখি বলতো, আমরা এটাকে মেয়ের চোখে দেখি। যে আমার মেয়ে যখন আমার সামনে রয়েছে, সে আমার মেয়ে, ক্যামেরার ওই পাশে যখন সে আছে তখন সে অভিনয় করছে। যেমন একটা সিনেমাতে যদি কেউ অ্যাডাল্ট সিন করে, বা একটা সিনেমাতে সে যদি কারোর বউ সাজে, সে যেমন বউ হলো না। একটা সিনেমাতে কেউ যদি রেপড হয়, তার মানে কি সে রেপড হলো না, সে একটা ক্যারেক্টার তৈরি করলো, ক্যারেক্টার অভিনয় করলো। বাট সবকিছু বলার পরেও আমরা একটা জায়গা থেকে তো অনেকটাই এখনো পিছিয়ে আমরা মেন্টালি। সে পেছনের জন্যই আধুনিকতার সাথে আমাদের বাবা মাদের ম্যাচ করতে সময় তো লাগবেই। হ্যাঁ, কিন্তু আমার দাদা বাবা এখন সবাই সহমত, যে জায়গাটা আগে ছিল না, আস্তে 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 সেই জায়গাটা আসছে। দেখ, আসতেই হবে সময়ের সাথে সাথে, না সময়ের সাথে সাথে ম্যাচ করিয়ে নিতে হবে, মিলিয়ে নিতে হবে সিস্টেমটা, ঠিক আছে? কারণ কি, আচ্ছা এবার বল, সারাদিনে টাকা আমার দিকে, সারাদিনে তুই কতবার ঠিক আছে বলিস বল? সেই ঠিক আছে মানে অনেকবারই, মানে মানুষকে বোঝাতে গেলে যেরকম বলতে হয় না, এটা বুঝেছো ঠিক আছে, সেই একটা অভ্যেস রয়ে যায় মাঝে মধ্যে। আমি তো মানে বাচ্চাদেরকে একসময় পড়াতাম, মানে নিজেও পড়তাম, আশেপাশে বাচ্চাদেরকেও পড়াতাম। এবার বোঝাতে গিয়ে যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু ঠিক আছে, এক দুটো স্টুডেন্টের ওটা তোর গুরু মন্ত্র, ঠিক আছে বুঝেছো, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো, ওইটাই। মানে অনেক ছোটবেলায় পড়াতাম, তারপর আর পড়াইনি, কারণ যেহেতু আপনি বললেন না রেগে যাই বলে, সেজন্য কখন কি মেরে ফেলে দেবো, তারপর থেকে আমি আর পড়াই না। নমস্কার, কোথায় কি লেগে যাবে না। মাথা ঠান্ডা করে কাজ করা, মাথা ঠান্ডা না করলে তুই কখনো বড় কাজ করতে পারবি না। মাথা ঠান্ডা না হলে তুই কখনো, তোকে মানুষ রাগিয়ে দেবে। খানিকক্ষণ আগে যেটা তোকে বলছিলাম, যে খানিকক্ষণ আগে যেমন তোকে বললাম যে মানুষ তোকে রাগিয়ে দেবে, রাগিয়ে দিয়ে ফুটেজ খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ডিস্টার্বিং কিছু করে ফেলবি, সে কিন্তু ঠিক গেম খেলে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি যে উল্টো দিকের মানুষের রাগটাকে তোকে জয় করে নিতে হবে। এবং রিসেন্ট তুই জানিস যে তুই একটা রেকর্ডিং আমাকে পাঠিয়েছিলি, সেই রেকর্ডিং এ তুই কি খাচ্ছিস? ওটা লবঙ্গ। বলো, থাকলে দে একটু, আছে দে। লবঙ্গ তো বেশি লবঙ্গ কিন্তু খায় না, আবার ওই কাশির জন্য গলা খুশখুশ করলে লবঙ্গ খায়। ফুলটা ভেঙে নিলেন না, যা দেবো সঙ্গে সব যাবে সঙ্গে। রিচা রয় লিখেছে মডেলিং করতে গেলে ফ্যামিলির সাপোর্ট খুব প্রয়োজন, মা বাবা হাজবেন্ড এনিওয়ান। ইয়েস, এখন আবার একটা ব্যাপার আছে, এখন মা বাবারা সাপোর্ট করে, হাজবেন্ড করে না। হাজবেন্ড আর বয়ফ্রেন্ড তো করেই না। বয়ফ্রেন্ড তো তোমাকে একদম পুরো সেই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মুড়িয়ে কালো বস্তার মধ্যে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, নয়তো শোকেসে গিয়ে ঢুকিয়ে দেবে। শোকেসে তো কাঁচ থাকে, শোকেসও না, আলমারির ভেতর ঢুকিয়ে দেবে। তারপরে যদি তুই ওঠাও মেনে নিস, তারপরে তোকে লকারে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এর নাম বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো আমার এখানে একজন লাইভ করতে এসেছিল, আমি তাকে বললাম যে তুই তোর গার্জিয়ান নিয়ে আসবি, মা বাবা তোর পরিবারের গার্জিয়ান কাউকে নিয়ে আসবি। তো সে নিয়ে এসছে তার বয়ফ্রেন্ডকে। তুই যেখানে বসে আছিস, যেখানে সে বসেছিল, আর তার বয়ফ্রেন্ড বসেছিল উল্টো দিকে।
তাকে আমি যখন মজার মজার প্রশ্ন করছি, সে প্রত্যেকটা প্রশ্নের এগেনস্টে ওদিকে তাকাচ্ছে, আর সে ওকে কি বোঝাচ্ছে ও দম মেরে যাচ্ছে, কিছু কথা বলতে পারছে না। পরে আমাকে বাড়িতে গিয়ে বলছে, স্যার আপনার কথাটাই ম্যাচ করলো, আপনার কথাটাই ম্যাচ করলো, হলো না এটা। শোনা, ক্যামেরাটাকে একটু এগিয়ে দে তো, শোনা অনেকটা জায়গা ফাঁকা হয়ে রয়েছে, একটুখানি একটুখানি। দেখ দেখ দেখ, দেখে কর। হ্যাঁ দেখ, মানে আমাদের জায়গাটা হাত থেকে যেন একটুখানি ইয়ে থাকে। আর ওপর থেকে একটু নিচের দিকে নামিয়ে দে, বাস 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 বাস, ছেড়ে ছেড়ে ছেড়ে। ওপর থেকে এই ওপরের এই ছবিটা দেখা যাচ্ছে, ওটা একটুখানি নামিয়ে দে। ধরে কর ধরে কর ধরে কর, একটুখানি, বেশি না কিন্তু, পা চলে আসবে আবার। পা আসছে না তো? শুধু মাথা হ্যাঁ, রিচা লিখেছে, দাদা সব হাজবেন্ড এক নয়, হ্যাঁ। আমার সব বয়ফ্রেন্ডও এক নয়। না, অনেকেই সাপোর্ট করে, অনেকেই এগিয়ে দেয়, অনেকেই কাজের জায়গায় পৌঁছে দিয়ে আসে, কাজের জায়গায় খোঁজ নেয়, কেমন কেমন কাজ করছো, কি বৃত্তান্ত। সবকিছু আলাদা হলে হবে? আমিও তো হাজবেন্ড, আমিও তো আমার ওয়াইফের জন্য একটা আইটা ক্লাব ইন্ডাস্ট্রি তৈরি করে ফেললাম। তাহলে এগুলো সবকিছুরই আছে একটা ব্যাপার। যাই হোক, এবার বলি, আমার সঙ্গে মানে আমাকে তুই কবে থেকে চিনিস আর কিভাবে আলাপ তোর সাথে আমার? আপনাকে চিনি সুধীর দা। সুধীর দা না, সুধীর এরকম কেউ একজন আছে, চশমা পরে, ঠিক আছে? চশমা তো সবাই পরে এখন। নারী শক্তি যিনি চালান। সুরিদ, হ্যাঁ। ওরে বাবা রে। হ্যাঁ, তারপরে নারী শক্তি যিনি চালান, হ্যাঁ, তার আমি ব্যানার শুট করি। ব্যানার শুট করার পর ওই 2021 এ মনে হয়। 2019 এ। হুম, 19 এ। লকডাউনের আগের বছর? হ্যাঁ। শিওর? না, সুধীর দার কাজ লকডাউনের পরে করেছি, 2019 এর পর। তারপরে 2021 এ গেছিলাম আপনাদের ইয়েতে, প্রোগ্রামে গেছিলাম, বসন্ত উৎসবে। বসন্ত উৎসবে? হ্যাঁ, বসন্ত উৎসবে গেছিলাম, ওখান থেকে সব ফুটেজ পেয়েছি। আর সত্যি কথা বলতে, আমি যাবো কি যাবো না সেটা আমি প্ল্যান করিনি। আমাকে নারী শক্তি যে সুধীর দা আছে, উনি আমাকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছিল, আমাকে বললো যে তুমি গিয়ে ওখানে ফটো তুলতে পারবে, অনেক ফটোগ্রাফার আসবে, এবার মজাও করতে পারবে, হোলি ফলি খেলতে পারবে। তো আমি সেই হিসাবে আমি ভাবছি যাবো কি যাবো না, একা বোরিং লাগছিল, এমনিও মন মেজাজ খারাপ ছিল। আমি বলি না, সেজে গুজে যাই, দেখি কি হয়। এবার গিয়ে দেখছি একটা অন্য রকমেরই ব্যাপার, মানে বসন্ত উৎসব পুরো সবাই খেলছে, মাতামাতি হচ্ছে, র্যাম শো হচ্ছে, ফটো তোলা হচ্ছে। আমি ভাবতে পারিনি যে ওখানে র্যাম শো হবে বা মডেলিং শো হবে। ও, তুই সে বছর র্যাম্প করেছিলি? হ্যাঁ, আচ্ছা, মানে সবাই মানে অডিয়েন্সরাও র্যাম শো করছে, সেটাও প্রথমে আমি পার্টিসিপেট করেছিলাম, ঠিক আছে? আর ফটো তোলা হবে, সেটাও বলা হয়েছিল যে তুমি এসে ফটো তুলতে পারো। র্যাম শোর জন্য একটা রেজিস্ট্রেশন ফিস নিচ্ছে। তো আমি বললাম না না, তখন নিচ্ছিল। 2021 এর কথা বলছিস তো? হ্যাঁ। যে বছর আমাদের প্রথম স্টেজ হয়েছিল, হ্যাঁ, সে বছর আমাদের সাজার জন্য 249 রুপিস ছিল। না না, প্রথম 2021 এ তো সাজার জন্য পয়সা লাগেনি। না, সাজার জন্য নয়, শুধু র্যামশোর জন্য শুধু র্যাম শো। 2022 এ তাহলে হ্যাঁ, 100 টাকা ছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 2022। 100 টাকা। কারণ 2021 এ যেটা হয়েছিল, আমাদের প্রায় 350 জনের উপরে র্যাম্পে হেঁটেছিল। হ্যাঁ, এবার একটা ঘটনা যেটা হয়েছিল, যে ওই র্যাম্পে হাঁটতে গিয়ে একই লোক দুবার হাঁটছে, তিনবার হাঁটছে। হ্যাঁ, এবার সেটার জন্য আমরা প্রোগ্রাম শেষ করতে পারছিলাম না। এই জন্য 2022 এ বলেছিলাম যে সবাই এখানে 100 টাকা করে এসে ডোনেশন দাও, ডোনেশন দিয়ে তারপরে হাঁটো। হ্যাঁ, ওইটা ওটাই তো? হয়েছিল। হ্যাঁ, তো ওই তো ওখানে প্রতাপ দ্বারা বসেছিল সব, সেখানে গিয়ে তখন আমি কাউকে চিনতাম চিনতিস না। আচ্ছা, তখন আপনাকেও চিনতাম না, আপনি এসে হাত ধরলেন, কে জেডি স্যার অ্যাকচুয়ালি না, আপনাকে চিনতাম না, রুমা ম্যামকে চিনতাম না, ঠাম্মাকে চিনতাম। আমি কাকে দিয়ে যাব ব্যাগটা আমি সব ভাবছিলাম। তো একজন মানে ঠাম্মি ছিল, তখন তো আমি চিনতাম না। তো আমি বললাম এই ঠাম্মিকে ব্যাগটা দিয়ে যাই, দেখি কি হয়। আর ঠাম্মিকে বিশ্বস্ত লাগলো, কাউকে বিশ্বস্ত লাগলো না। ঠাম্মিকে ব্যাগটা দিয়ে আমি বললাম আমি র্যাম্পে হাঁটতে যাচ্ছি। উনি আবার আশীর্বাদ করলো, হ্যাঁ হ্যাঁ ভালো করে যাও, করো। তো আমি এসে ঘুরলাম, জানলাম, আপনি তারপরে হাত ধরে নামালেন, ম্যামের সাথেও ফটো তুললাম, আপনার সাথে ফটো তুললাম। তারপরে জানতে পারি যার কাছে আমি ব্যাগ দিয়েছি তিনি হচ্ছেন আপনার মা। আর আমি এটা পরে আমি ভয়তে আমি কাকে দিয়ে দিলাম ব্যাগটা দেখতে। কিন্তু আমার মায়ের দায়িত্বটা হচ্ছে ওইটাই, যে আমার মা পুরো ছেলের যে সফলতাটা সেটা যখন মা বসে উল্টো দিকে দেখে। আর সব থেকে বড় কথা, 2020 সালে 20 সাল পর্যন্ত যখন আমাদের বসন্ত উৎসব হয়, তখন 6 বছর। তো 20 সালে আমার মাই প্রথম আমাকে বলে
যে বাবা সামনের বছর থেকে আমার ইয়েটা শুরু হবে, কি বলে, সামনের বছর থেকে এখানে সাউন্ড সিস্টেম কর, স্টেজ কর, লাইট কর, আমি পয়সা দেবো। আর আমার মাই প্রথম 2021 সালে প্রথম পয়সা আমার মাই দেয়, এবং সেখান থেকেই আজকে ভগবানের আশীর্বাদে এত বড় স্টেজ হয়। কিন্তু যাই বলুন তাই বলুন, ঠাম্মির কাছ থেকে সব সময় আমি আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর সত্যি কথা বলতে যেদিনকে গেছি সেদিনকে একটা মিডিয়া আসে, সেই মিডিয়াটা পুরো কভারেজ করে। ও আচ্ছা আচ্ছা, সে আজ তাক আর হচ্ছে নিউজ 18। হ্যাঁ, আজ তাক আর নিউজ 18, হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। নিউজ 18 ছিল, লাইভ টেলিকাস্ট হয়েছিল তো? হ্যাঁ, না, হ্যাঁ। ওটা তাহলে 2021, ওটা 2021 পুরো কভারেজ হয়েছিল। আর আমি সেখানে আমার ফার্স্ট, ওইটা মিডিয়াতে আসা ফার্স্ট ওইটা। মানে যে বছর আমি তোকে বলছি শোন, যে বছর প্রচন্ড ভাইরাল হলো সে আমাদের একটা আইগিরি নন্দিনী নাচ নিয়ে একটা ভাইরাল হয়েছিল 2021। হ্যাঁ, ওখানে তো আমি মানে প্লাস সবাই নাচ করছে, সবাই গোল করে ঘুরে বেড়াচ্ছে, এবং আরেকটা যে বসন্ত উৎসব নিয়ে যে কি ভাবনা চিন্তা, কি থিঙ্কিং, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর খুব মজা করেছিলাম আমরা। দেখ, বসন্ত উৎসবটা এরকমই একটা উৎসব। এখন বসন্ত উৎসবটা এখন একটা মানে কাঁচা বাংলায় একটা মানে কম্পিটিশন আর একটা নোংরা মতো চলে গেছে। হ্যাঁ, আমি দেখলাম যেই লেভেলে হতো রাধা কৃষ্ণের একটা ব্যাপার, সেই রাধা কৃষ্ণের ব্যাপারটা আর নেই। সেখানের মডেলিং র্যাম শো চলে এসছে। আর রুমা ম্যামের যেখানে আমি বলার কথা ছিল, আমি সেদিনকে বলতেও চেয়েছিলাম যে ম্যাম সেই কনসেপ্টটা কোথায় গেল, বসে মেকআপ করানো, রাধা কৃষ্ণের মেয়ের একটা উৎসব, রাধাকে যে কেন কৃষ্ণ যেই লীলাটা খেলছে, বসন্ত উৎসব কেন করছে, সেটার একটা উদ্বেগ ছিল, মানে উদ্দেশ্য ছিল সেই জিনিসটা নিয়ে, কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে, পুরোপুরি হারিয়ে গেছে। আসলে ব্যাপারটা কি, ধর বাইরে বাইরে যদি একটুখানি ওয়েদার খারাপ দেখি আমরা, তাহলে আমরা কি করি, ছাদ থেকে জামা কাপড় নামিয়ে ফেলি, জানলা দরজাগুলো বন্ধ করি। কেন? যে বৃষ্টি এসে আমাদের ঘর নষ্ট না করে দেয়, বা আমরা যে জামা কাপড়গুলো শুকিয়েছি, কষ্ট করে কেচে, সেগুলো যাতে না ভিজে যায়, তাই জন্যই তো। এই মুহূর্তে যেটা হয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, এই মুহূর্তে কোনো একটা নোংরা লোক, একটা খারাপ লোক, সে এই জায়গাটাকে, কারণ সে হচ্ছে উদ্দেশ্যহীন, তার কাছে উদ্দেশ্যহীন, তার কাছে উদ্দেশ্য একটাই, সে হচ্ছে যেন তেন প্রকারেণ নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করবে। এই যে বসন্ত উৎসবটাকে এখন একটা কম্পিটিশনের জায়গায় চলে গেছে, যে বসন্ত উৎসবটাই কম্পিটিশনের জায়গায় চলে গেছে বলতে, জেডির বসন্ত উৎসব থেকে সবাই এখন বসন্ত উৎসবটা করছে, এটা ভালো। কারণ দেখ, আমিও তো রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বসন্ত উৎসব দেখে, বা জোড়াসাঁকোতে বসন্ত উৎসব দেখেই তো আমার মনে বসন্ত উৎসব করার ইচ্ছে জন্মেছে। তেমনই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তখন SNMPWC ছিল, স্ট্রিট অ্যান্ড মডেল ফটোগ্রাফি ওয়ার্কার্স ক্লাব, সেখান থেকে বসন্ত উৎসব শুরু হয় 2014 সাল থেকে, এবং সেটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে বসন্ত উৎসবটা মডেলিং ফ্যাশন শো হয়ে গেছে। বাট হ্যাঁ, তোর এই কথাটা আমি স্পেশালি মনে রাখবো, আগামী বছর থেকে আবার আমরা বসন্ত উৎসবের থিম রাধাকৃষ্ণই রাখবো, যেটা এই বছর হারিয়ে গেছে। খুব ভালো। তো যাই হোক, সত্যি সত্যি এই কথাটা তুই বলে খুব ভালো করলি, ভগবান হয়তো তোর মুখ দিয়েই বলালো। আসলে গতকালকেই তো রাধাকৃষ্ণের কাছ থেকে ঘুরে এলাম, উনি হয়তো তোর মাধ্যম দিয়ে এই কথাটা বলালো। এটা প্রথম বছর যে বছরটায় রাধাকৃষ্ণ ছিলই না, একদম ছিল না। আমি সেটা ফ্যাশন শো এর মধ্যে থেকে একটা কৃষ্ণ আসছে, আর রাধা তো আমি দেখতেই পাইনি, কেউ একটা খুব একটা রাধা সাজেনি, খালি কৃষ্ণ একজন সেজেছিল। আমি র্যাম শোতে দেখলাম বসে, আমি ওই দিন প্রথম আমি বসে দেখেছিলাম প্রোগ্রামটা পুরোটা। যাই হোক, এটা কথা দিলাম ওকে, এবং আমাদের বসন্ত উৎসবের যারা গেস্ট আসেন তাদেরকে আগামী বছর আমরা প্রচুর আনকাউন্টেবল রাধাকৃষ্ণ সাজাবো, আনকাউন্টেবল রাধাকৃষ্ণে পুরো ভরে যেত মাঠ। আগে যখন আমি গেছিলাম তখন রাধা কৃষ্ণ যে লীলা, আর তার উপর দিয়ে রং লাগানো পুরো ভর্তি, কে কত ভালো কৃষ্ণ সাজতে পারে, কে কত ভালো রাধা, মানে রাধার ভ্যারাইটিস খুঁজে পাচ্ছিলাম। আসলে এই বছরে আমরা যেভাবে বসন্ত উৎসবের স্টার্টিংটা করেছিলাম একদম দুর্গাপুজোর পর থেকে,
একদম দুর্গাপুজোর পর থেকে আমাদের বসন্ত উৎসবের প্ল্যান শুরু হয়ে গেছিল, কিন্তু ওই যে বললাম মানে উঠে পড়ে লেগে বসন্ত উৎসবটাকে বন্ধ করব, এটা হচ্ছে কোনো একটা মানুষের উদ্দেশ্য। কোনো একটা মানুষ একটা গোষ্ঠী তৈরি করে, তবে আমার মনে হয় না, আমি যেটা পরে শুনেছি যে 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 মানুষগুলোকে পাশে রেখে বসন্ত উৎসবটাকে বন্ধ করার চেষ্টা হয়েছিল তারা কেউ শেষ পর্যন্ত পাশে ছিল না। কারণ সবাই তাকে না করেছিল যে না, জেডির সঙ্গে এই জিনিসটা করতে যাস না, তুই সারা বছর তার সাথে শত্রুতা করছিস, তাকে নিয়ে খারাপ কথা বলছিস, সে তোকে পাত্তাও দেয় না, তুই করিস না। কিন্তু ওই যে মানুষ যখন পাগলা হয়ে যায় তখন কি করে, তখন কারুর থোড়ি না কথা শোনে। আমি নাম নিতে পারবো? দেখ, নাম নিয়ে না ফুটেজ খাইয়ে লাভ নেই, কারণ ইন্ডাস্ট্রিতে পাগল একটাই আছে, মাথা খারাপ লোক একটাই আছে যে চেল্লায়। ঠিক আছে, নামটা মুখতে নাম বলে কাজ নেই। অঙ্কুর ব্যানার্জি লিখেছে, হাই ক্যাপ্টেন। হাই অঙ্কুর, শুভ স্বাধীনতা দিবস। যাই হোক, জন্মদিনের পরের সপ্তাহ, যা জন্মদিনের পরে মানে ফার্স্ট লাইভ আমার জন্মদিন ছিল 6th আগস্ট, রোমাদির জন্মদিন ছিল না, তার আগে একটা লাইভ করেছিলেন শ্রীদির সাথে। ও শ্রীদির সাথে ছিল মনে শনিবার না? হ্যাঁ, জন্মদিনের পরে শ্রীদির সাথে ছিল। হেভি ফটোগ্রাফার, আমি উনার আইডি দেখেছিলাম, আমি লাইভ দেখি। হেভি ফটোগ্রাফার। আচ্ছা, এই যে লাইভ প্রোগ্রামে আসা, এটা তোর কাছে আমার অনুরোধে আসা না তোর ইচ্ছে ছিল এখানে আসা? না, আমার ইচ্ছে ছিল অনেক কিছু বলা, অনেক কিছু বলতে চাওয়া। ঠিক আছে, আমার শরীর খারাপ ছিল, ওষুধ খেয়ে 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 আমি ঠিক করে এসেছি আমি যাব। মা আজকে আসবে না বলেছিল, তাও আমি বললাম তোমাকে যেতে হবে না, আমি যাব। আর এবং আমি কথাও দিয়েছিলাম যে আমি আসবই আসবো। তো আমি সেই কথাটা রাখার জন্য আমি এসেছি, আর কিছু বলতে এসেছি, আর কিছু খুলাসা করতে এসেছি। সেখানে অনেক রকমের অনেক বাধা ফেললেও আমি কিন্তু যাব বলেছি, যাব। রিচা লিখেছে, আমরা কি স্বাধীন হয়েছি দাদা? এই কথাটার যদি উত্তর চাস তাহলে আমি অন্য কিছুর জন্য বলবো না, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য বলবো। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সত্যি আমরা খুব স্বাধীন, কারণ এতটাই স্বাধীন যে এখানে কোনো গার্জিয়ানশিপ নেই, এখানে যে যা পারে করে, যে যা খুশি পারে বলে। আমাদের একটা আর্টিস্ট, আমাদের একটা মডেল, একটা মেকআপ আর্টিস্ট বা একটা ফটোগ্রাফারকে নিয়ে যদি ট্রোল হয়, বাইরের লোক যদি আমাদেরকে নিয়ে ট্রোল করে, তাহলে আমরা সেই মেয়েটার পাশে বা সেই আর্টিস্টটার পাশে দাঁড়াই না। এটাই আমাদের কাছে নেগেটিভ। রিসেন্ট দেখেছিস কিনা জানি না, কোনো একজন মডেল, সাউন্ড আসছে না, কার সাউন্ড আসছে না? কার সাউন্ড আসছে না? এটা তোর কাছে আমার আসছে তো। তোর ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল অনেক কিছু বলা, অনেক কিছু নরমাল সাউন্ড বলতে চাওয়া। ঠিক আছে, আমার শরীর খারাপ। না সাউন্ড আসছে। দীপাংশু আউট লিখেছে সাউন্ড আসছে না। দীপাংশু, তোমার সাউন্ডটা একটু চেক করে নাও। তপস্বী জানা লিখেছে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। একদম সলিড সাউন্ড। যাই হোক, ওসব চলতে থাকে। এবার জিজ্ঞেস করি, যেহেতু তুই অ্যাভারেজ বোল্ড কাজ করিস, সেই ক্ষেত্রে তোকে কি 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 অসুবিধার মধ্যে পড়তে হয় এবং তুই সেই অসুবিধাগুলো কিভাবে কাটাস? মার্কেটের খবর আমার কাছে আছে যে তোকে কেউ কিছু বললে তুই সেটাকে খুব সুন্দরভাবে কাটাস। তো তোর সাথে এমন এমন লোকের কথা হয়েছে, তারা আমাকে তোর সম্বন্ধে বলেছে যে দাদা, যাই বলো তাই বলো, মেয়েটা কিন্তু খুব অন্যরকম, মেয়েটা কিন্তু নিজেকে কিভাবে বাঁচাতে হয় সেটা কিন্তু মেয়েটা জানে। আমি বললাম, তুই আমার কতটা ফলোয়ার আমি জানি না, আমি তোর যথেষ্ট ভালো ফলোয়ার। না, আমি তো সেদিন থেকেই ফলোয়ার, কারণ যেদিন থেকে আপনি হাত ধরে নামিয়েছেন, একটা শাবাশি দিয়েছেন এবং বলেছেন যে ইনাদের কাছে যা, নাম্বার শেয়ার কর, কাজ পাবি না পাবি সেটা পরের কথা, অন্তত ফটো তোল। ঠিক আছে, ফটো তোল, গিয়ে নিজের মতন করে তোল। সেই দিন থেকে সত্যি বলছি আপনাকে আমি ভীষণ প্রিয় ভাবি। আর তার উপর দিয়ে যে একটা মিডিয়ার কভারেজ হয়েছে, সেখান থেকে তো বলতে গেলে আরো বেশি ভালোবাসি। মানে আপনাকে, ম্যামকে ভীষণ ভালোবাসি। আপনাদের যে শোটা হয় বসন্ত উৎসবটা, সেটাকে তো আরো বেশি ভালোবাসি, মানে ভীষণ ভালোবাসি। এবার তার মধ্যে থেকে যদি কেউ বলে দিদি স্যারকে এই করবো, আমি বলছি কেন,
কিসের জন্য, কি করেছে? উনি যা বলে মুখের ওপরে বলে। আজকে যদি আমি নিজেও বলবো, যদি আজকে আমাকে কেউ রাগিয়ে দেয়, অবশ্যই আমি তাকে রাগের মাথায় আমি মুখের ওপরেই বলবো। তো স্যারও অমনি মুখের ওপরেই বলে, ঠিক আছে? আজকে যদি ওনার পেছনে বলে যে না স্যার কেন বলবে, তোমাকে বললেও তুমি বলবে, কিন্তু বলবে, কেউ কম বলবে কেউ বেশি বলবে, কিন্তু এই নয় যে সে মানুষটা খারাপ। হয়তো তোমার সাথে খারাপ করেছে, আমার সাথে তো খারাপ করেনি, আমি কেন তাকে খারাপ বলবো? না, আমাকে খারাপ তাদেরই লাগে যারা তাদের স্বার্থ সিদ্ধিটা করতে পারে না। হ্যাঁ, যাদের স্বার্থ সিদ্ধি, দেখ আমার কাজ হলো আমার গার্জিয়ানশিপ করাটা হচ্ছে আমার কাজ। আমি হচ্ছে যেটা স্কুলের হেড স্যারের কাজ কি, স্কুলের হেড স্যার কি সবার কাছে প্রিয় হতে পারে? না না। স্যারেদের কাছে প্রিয় হবে না কেন? স্যারেরা তাকে, একটা স্কুলের স্যার বলবে স্যার আমার ছুটি চাই, সপ্তাহে একদিন এসে বলবে মাসে 4 দিন তার ছুটি চাই, সেখানে সে যে ছুটি যদি না দেয় তাদের স্কুলের স্যার খারাপ, হেড স্যার খারাপ হয়ে যায়। আর স্টুডেন্টদের কাছে হেড স্যার কখন খারাপ হয়? যদি সে এমন কোনো অন্যায় করলো যে অন্যায়টার জন্য স্যার তাকে শাসন করলো, তো তখন তার তো হেড স্যারের উপর খারাপ লাগবেই। তো আমি এখানে সেই হেড স্যারের ভূমিকাটাই পালন করছি, আমি এখানে বাবার ভূমিকাটাই পালন করছি। হ্যাঁ, তবে একটাই কথা, যারা সত্যি সত্যি আমাকে বাবা ডাকতো বা বাবার নজরে দেখতো বা বাবা বলতো, তারা কেউ হয়তো আজকের ডেটে আমার পাশে নেই, তার জন্য একটা কারণ আছে। কোনো একটা অশুভ শক্তি তাদেরকে আলাদা করে করে ফোন করে বলে তোমার কি নিজের বাবা মা নেই, তাই তুমি ওনাকে বাবা বলো কেন? হ্যাঁ, আমাকে বলেছে এখন সবার বাবা হয়ে গেছে। আরে বাবা, বাবা হওয়াটা বড় কথা না, বাবার মতন গাইড করাটা বড় কথা। আজকে আমি একটা কথা বলি, আমি লাইভের মধ্যে, আমার বাবা মাও আছে, আমার বাবা মা কিন্তু অশিক্ষিত। আমি আমার বাবা মাকে নিজে নাম লেখা শিখিয়েছি, ঠিক আছে? সেটা আমি গর্ব করি। বাবা মারা অশিক্ষিত বলিস না, বাবা মারা পড়াশোনা করেনি। হ্যাঁ, আমাদের যুগে, আমাদের ছোটবেলায় আমাদের বাবা মারা অতটা পড়াশোনা করার সুযোগ পেত না। হ্যাঁ, তাদেরকে 12 বছর 13 বছর 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিত। হ্যাঁ, তাদের তখন এই সংসার সামলাতে হতো। হ্যাঁ, কিন্তু তবু আমার বাবা যতটা বুদ্ধি দিয়ে পারে আমাকে বলে, বোঝায়। এবার সব মানুষের কাছে সব ক্ষমতা থাকে না। তো আজকে আমি একটা কথা বলি, আমার একটা আন্টি ছিল, আমার মায়ের জায়গার মতনই। আমার আন্টি অনেক মায়ের মতন বোঝাতো, এবং স্কুলের টিচারও একটা মায়ের মতনই হয়। এবং স্যার যিনি রয়েছেন, জেডি স্যার বা রুমা ম্যাম, যেই বলুন না কেন, ওনারা কিন্তু একটা মা বাবার মতনই সাপোর্ট করে। ওনারা বোঝান যে এইটা করলে এটা ভালো হবে, এটা করলে হয়তো খারাপ হবে, এটা ওনারা বোঝান, বলেন। এটাই হচ্ছে কথা। এতে যদি মা বাবা বলা হয়, তাহলে বলো তোমাদের কাছে। আমার কাছে মা বাবা তো ঠিক আছে, আমার কাছে মা বাবা হতেই পারে, এটা বাবা মা হতেই পারে সবার। এটা নিয়ে যদি কারোর খারাপ লাগে, আমি বলবো যে তার খারাপ। এই কথাগুলো বলছি, যখন কেউ লাইভটা শুনবে, সে শুনবে, সে তখন খুব ফিল করবে, আরে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে বলে পাগল গোবদে আনন্দ। যাই হোক, এসব কথা ছাড়। তোর এই প্রফেশনে হ্যাঁ, তুই কি কি করার ইচ্ছে আছে, মানে কত দূর যাওয়ার ইচ্ছে আছে? আমার তো অনেক কিছুই করার ইচ্ছা, কিন্তু যেভাবে আমি এগোতে চেয়েছিলাম সেভাবে আমি এগোতে পারিনি। তাও আমি ধীরে ধীরে আমি এগোতে চেয়েছিলাম আমার অ্যাক্টিং মডেলিং কেরিয়ারটা ভালো করে ধীরে ধীরে গ্রো করতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আপনার মতন একটা যে মানে মডেলিং এর অর্গানাইজিং ব্যাপারটা, সেটা আমার খুব করার ইচ্ছা হয়েছিল, যে স্যারের মতন একটা পড়বো, ঠিক আছে? ওটা আমার মানে একটা শো অর্গানাইজ করবি, তাই তো? হ্যাঁ, সেটা করার খুব ইচ্ছা, যে আমি একবার হলেও করব। ওটা ফেলিয়ার হোক বা সাকসেস হোক, যাই হোক, ওটা করব। যদি হয়ে যায় ভালো, না হয় আরো ভালো। হয়ে যায় ভালো না, যখন তুই মন থেকে এটা বার করেছিস, হ্যাঁ, তখন এটা তোর হবেই, এটার জন্য গ্যারান্টি রইলো। সেকেন্ড হলো, তার প্রথম ওয়ার্কশপ তোকে বলে দিলাম, প্রথম তোকে কি করতে হবে তার জন্য। হ্যাঁ, সেটা হলো, তোর অর্গানাইজ করতে হলে তোর প্রথম যেটা করতে হবে, তোর মাথা প্রচুর ঠান্ডা করতে হবে, তা না হলে আর তুই যা কিছু করতে পারিস, অর্গানাইজার হতে পারবি না। অর্গানাইজার হতে গেলে তোকে অনেক ঠান্ডা মাথা হতে হবে, কারণ যখন তোর শো চলবে, তখন শো এর মধ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটবে যে তখন তুই মাথা ঠিক রাখতে পারবি না। তখন তুই যদি রিঅ্যাক্ট করে ফেললি, তোর শো শেষ হয়ে গেল, তখন তোর শো শেষ হয়ে গেল। ঠিক আছে? এই দেখ, বসন্ত উৎসব বন্ধ করার জন্য কত চেষ্টা করেছিল, কিন্তু আমি শুধু একজনকেই ডেকেছি, যে দেবতা, সব তোমার হাতে, এতগুলো মানুষের আনন্দ তোমার হাতে,
আর অসৎ মানুষ যদি অসৎ কাজের দ্বারা সবকিছু খারাপটাকে করে দিয়ে বেরিয়ে যায়, তাহলে ভগবানের ওপর বিশ্বাস উঠে যাবে মানুষের। যাই হোক, যেমনই হোক, হয়তো যতটা বড় করে করার ইচ্ছে ছিল ততটা করতে পারিনি। হবে, আবার আগের মতন হবে, সব হবে। ভগবানের আশীর্বাদে যেটুকুই হোক হয়েছে। আবার আগের মতন হবে, রাধা কৃষ্ণ সাজানো হবে, সব হবে। এবার আমি বলবো যে যারা মানে বাধা দিয়েছে তাদের কিন্তু সর্বনাশ হবে, আজ নয়তো কাল হবে তাদের আমি কোনো সর্বনাশ। সর্বনাশটাও চাই না। মানে আমরা করব না, ভগবান তো করবে। আমরা নাই করি, ভগবান কিন্তু। আমি একটা কথা বলি, আমি আজকে আমি বলছি, ধরুন আপনার জন্য আমি যদি গর্ত খুলি, ওই গর্তটা কিন্তু আমাকে নিচে পড়তে হবে, সেই রকমই ওরা পড়বে। তারপরেও আমি বলি যে আমার এটাও ভালো লাগে যে যে প্রফেশনটাকে আমি কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছি, আমার শত্রুও আমার দেখানো পথ দিয়েই হাঁটছে। নট অনলি দ্যাট, আমাকে শুধু কপি করে না, অনুসরণ করা ভালো, কিন্তু আমাকে এতটাই অনুসরণ করে, শুধু সে আমার বাবার নামটা খালি নিজের নামের নিচে লেখে না, নিজের নামের নিচে বাবার নামটা খালি লেখে না আমার, এছাড়া সবটাই করে। বাট এটাও পাওনা আমার যে আমি এমন কিছু ভালো কাজ করেছি যেটা যেটা আমার শত্রুকেও প্রলুব্ধ করেছে যে না, আমাকেও এটাই করতে হবে। কিন্তু ওই যে ভগবান পরীক্ষা সবার নেন, কিন্তু সবার প্রশ্নপত্র কিন্তু আলাদা হয়, তাই তো? এবার বল, তুই হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম যে তুই অভিনয় করা, তুই ভালো নাচ করিস, তাই তো? তো ছোটবেলা থেকেই নাচ করি। আচ্ছা, আগে বুগি বুগি শো দেখতাম, তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি, ঠিক আছে, তারপরে আমি ওয়েস্টার্নও করেছি। বলতে গেলে আমাদের যে হিউম্যান স্কুল আছে বাচ্চাদের জন্য, সেখানে মাত্র 10 টাকা করে নিত ফিস, প্রত্যেক মাসে 10 টাকা করে ফিস নিত। এবার সেখানে ওরা ক্লাস করাতো এবং প্রত্যেকটা গরিব সংস্থা বাচ্চারা ওখানে পড়তো, নাচ করতো, আবৃত্তি থেকে নিয়ে নাট্য থেকে নিয়ে সব কিছু শেখাতো, এখনো শেখায়, কম্পিউটার পর্যন্ত শেখায়। ওটা হচ্ছে হিউম্যান স্কুল আমাদের, ওখান থেকে সব কিছু শেখা, অল্প অল্পই শিখেছি ওখান থেকে। আর তার ওপর দিয়ে আমি একটু বেলি ডান্স করি, সেটাও আমি ইউটিউব থেকে দেখি শিখি। বাহ বাহ। দীপাংশু আইজ কি জয়ন্ত দাশগুপ্ত, জয়স্মিতা দাশগুপ্ত কি একটা লিখেছে, বুঝতে পারলাম না। দীপাংশু লিখেছে না, হয়নি, নয়তো আরজি করের মতন ঘটনা ঘটতো না, তুমি সাবধানে থেকো। দেখো, ঘটনা তো ঘটনাই হয়, কেউ কখনো খারাপ কিছু চায় না, কেউ কখনো খারাপ কাজকে প্রশ্রয় দেয় না, কিন্তু খারাপ কাজ ঘটে যায়, জাস্ট লাইক অ্যাক্সিডেন্ট। কোনো ড্রাইভার কাউকে মারতে চায় না, কিন্তু কপালের ফেরে ড্রাইভারের সামনে কেউ চলে আসে। ইতিশ্রী লিখেছে আগের থেকেও ভালো হবে। থ্যাংক ইউ ইতিশ্রী, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে বলবো ভগবানকে ডাকি আমরা সবাই, যে আগামী বছর সমস্ত শত্রুতাকে সরিয়ে কলকাতা বসন্ত উৎসব যেন একটা ইতিহাস তৈরি করতে পারে। প্রশ্ন সেটা হলো, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে এখনো অবধি তোর সবথেকে গুড মোমেন্টস কোনটা? সবথেকে গুড মোমেন্টস হচ্ছে আমার ফটোগুলো ভাইরাল হওয়া, আর সবথেকে শাড়ি শ্যুট যেটা ভিডিওগ্রাফি হয়েছিল সেটা ভাইরাল হওয়া। তার মধ্যে থেকে আমি রিসেন্ট একটা ফটো দিয়েছিলাম শাড়ি শ্যুটের, ওটাও ভাইরাল হয়েছে। অতনু শ্যুটটা খুব ভালো হয়েছে, হ্যাঁ অতনু মান্না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে না। তো আমি বলি যে এটা ঠিক হয়নি, খারাপ হয়েছে। এবং আমি এটা দেখেছি অরিজিৎ জানা, আমি যার সাথেই কাজ করি বা ওদের কোনো টিম মেম্বার, আমি কাউকে হয়তো খুব একটা চিনি না ওদের টিম মেম্বার থেকে, খালি অরিজিৎকেই চিনি। দাঁড়া একটা সেকেন্ড, একটু লাইভটা মনে হয় সিগন্যালিং এর প্রবলেম কিছু হচ্ছে কি জানি, নট কানেক্টেড ওয়াইফাই। Not connected to room creation. দেখ তো রুম ক্রিয়েশন, হ্যাঁ এস ঠিক আছে হ্যাঁ দাঁড়া নিয়ে যা। তো ওর কোনটা, দুটো একই, সর্বনাশ করেছে। চাটা নিয়ে নে, খালি নে নে নে, তো এই পোস্টারা চিনি কম দিয়ে করেছে।
হ্যাঁ ঠিক আছে। সবথেকে গুড মোমেন্টস হচ্ছে আমার ফটোগুলো ভাইরাল। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছি সেটা হলো যে যেটা জিজ্ঞেস করছিলাম যে ওটা হচ্ছে তোর, এটা তোর গুড মোমেন্টস। আর এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড সবথেকে ব্যাড মোমেন্টস কোনটা? ব্যাড মোমেন্টস হচ্ছে সবথেকে বড় কথা, আমি দুবার ফটোশ্যুট করেছি এবং আমি ফাইন আর্টের নিউড শ্যুটও করেছি, বলবো না যে আমি করিনি, কিন্তু ওটা এমনভাবে শুরু করা হয়েছিল, আপনাদেরই কোনো একটা সিনিয়র ফটোগ্রাফার বলেছিলেন, নামটা আমার ঠিক মনে নেই, নাম বলতে হবে না এখানে। তো এবারে উনি আমাকে বলেছিলেন যে মানে নিউড শ্যুট থাকবে, ফেস হাইট থাকবে, ওটা পেমেন্ট উনি দেবেন 2000 টাকা। সেমন কোনো বাজে কনসেপ্ট, মানে ওনার নিয়তই ওরকম ছিল না, খালি ফটোটা তোলা নিয়ত ছিল, আর দার্জিলিংয়ে তুলবে বলেছিল। তো সেই জন্য আমি বললাম হ্যাঁ আমি অবশ্যই যাব। তারপর আমি প্রোগ্রাম করতে চলে যাই। শ্রী সুন্দরম যে অ্যাডমিন, বয়স্ক অ্যাডমিন একজন ছিলেন না, উনি ছিলেন, উনি বলেছেন। কোথায় ছিলেন? ওই তো ইয়ং একটা লোক ছিল, হ্যাঁ, সুন্দরমে তো। হ্যাঁ, আরেকজন ছিল বয়স্ক করে, ওনার নামটা আমার ঠিক মনে নেই, উনিই বলেছিলেন। সন্দীপ দা হবে হয়তো, আমি নামটা ঠিক একটা মনে নেই। শ্রী সুন্দরমের যে অ্যাডমিন ছিল সে তো ছিল হচ্ছে কি যেন, একটা বয়স্ক করেও কি ছিল। ব্যানার্জি টাইটেল ছিল যেন তার। হ্যাঁ, তো উনি আমাকে বলেছিলেন প্রথম, তো আমি বললাম হ্যাঁ করব। তারপর থেকে যে আমি নিউড শুটের রিকোয়েস্ট থাকে কোথায় জানি না, আচ্ছা। তো উনি বলেছিলেন। তো না, তাকে একটা কথা তো জিজ্ঞেস করার দরকার ছিল যে যদি আপনি মুখ ছাড়াই ছবি তোলেন, নিউডি ছবি তোলেন, তাহলে আমাকে দার্জিলিং যেতে হবে কেন? না, আসল মেন কথা হচ্ছে ওনার সেই রকম জায়গা নেই এখানে, সেই জন্য শুট করার জন্য জায়গা নেই। তো উনি ওনার বাড়িতেও করতে পারবে না, আর এখানে উনি হোটেলে যে একটা ইয়ে করে ভাড়া নিয়ে থাকবে বা ফটো তুলবে, সেটা নিয়ে ওনার সেই জায়গাটা নিয়ে রিস্ক হয়ে যায়, কখনো যে কোনো সময় রেট হতে পারে, এখানকার তো ইয়ে আছে। সেই জন্য বললো যে দার্জিলিংয়ে যাব, ওখানে আমার চেনাশোনাও আছে, কোনো ভয় থাকবে না। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আর যাওয়া হয়নি। এইবারে কবেকার কথা বলছি এটা? এটা অনেক দিন আগেকার, মানে আপনার শো হয়ে যাওয়ার পর। মানে 2022 এর কথা বলছিস না 23 এর কথা বলছিস না কখনকার? সালটা খুব একটা নেই, 22-23 ওরকম হবে। মানে এখন যদি তোকে সেম প্রপোজাল দেয় তুই কি বলবি? হ্যাঁ, আমি করব না কেন, এক্সিবিশনের জন্য করব, উনি তো এক্সিবিশনের জন্যই অফার করেছিল। আর তার মধ্যে থেকে রিক যেটা আমার সাথে করেছিল, ও ফটো তুলিয়েছে, ফটো তুলিয়ে বলল পোর্টফোলিও হবে তার, কিন্তু পোর্টফোলিও হয়নি এবং তার ফটো পাইনি, পেমেন্ট তো দূরের কথা। সেখানে আমার খুব একটা বাজে মোমেন্ট গেল। আর বলতে গেলে আমি সেদিনকে রাত্রির বেলা আমাকে বাড়ি যেতে হয়েছে, আমাকে বলেছিল ওখানে থাকার জায়গাটা দেবে, ওরা কিন্তু অন্য মডেলকে দিয়ে থাকা করালো, আমাকে করালো না, যেহেতু আমাকে বাড়ি অনেকটা দূরে। আর সেই সময় 11টার পর কিন্তু কোনো গাড়ি থাকে না, আমাকে ট্যাক্সি করতে হবে, নয়তো আমাকে বাস, যেইগুলো ওই মিনি বাসগুলো যেটা রাত অবধি চলে সেইটা ধরতে হবে, খুব কম, তাও কাট করে যেতে হবে। সেদিনকে আমাকে কাট করে যেতে হয়েছে মিনি বাসগুলোতে, খুব কষ্ট করে যেতে হয়েছে। তারপরে ভাগ্যেশ ভালো মেট্রো খোলা ছিল 11:30 অবধি, সেই জন্য বেঁচে গেছিল। যাই হোক, মানে আশা করব ভবিষ্যতে যখনই কোনো কাজের অফার আসবে, যদি ভবিষ্যতে যখনই কাজের কোনো সমস্যা আসবে, সেক্ষেত্রে অবশ্যই এমন টাইপের কিছু করবি যেটাতে মানে এইরকম পরিস্থিতি তোকে না পড়তে হয়। হ্যাঁ, ওই জন্য তো কলটা যখনই কেউ কল করে না, আমি রেকর্ডিংটা আগে চালু করে দিই কাজের নিয়ে, যে আমি আগে জিজ্ঞেস করি কি শুট, তারপরে যে ওরা বলে দেয় যে বোল্ড বা ফাইন আর্টের শুট, তখনই আমি রেকর্ডিংটা স্টার্ট করে দিই। যেই রেকর্ডিংটা স্টার্ট করে দিই না, ওরা তখন বলে যে ম্যাম আপনি কেন রেকর্ডিংটা স্টার্ট করলেন? আমি বললাম আমার এটা প্রমাণ থাকবে আপনার সাথে কথা বলেছি বলে, কারণ আমি প্রমাণ ছাড়া তো আমি কাজ করব না। আপনি যদি কোনো সময় আমাকে এমন সময় মাঝখানে আটকে দিলেন বা ঝুলিয়ে দিলেন, তখন আমি কি করব? আমার কাছে প্রমাণ থাকাটা দরকার না? যাই হোক, এটাই চাই যে ভগবান যেন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে রক্ষা করেন, যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম নেগেটিভ ঘটনা না ঘটে এবং
সবাই একটা পরিবারের মতন ভেবে আমাদের ছেলে মেয়েদেরকে কাজ দেয় এবং কাজের বাজারটা খুব ভালো হয়। এবং একটা মডেল বা একটা আর্টিস্ট বাড়ি থেকে বেরোলে অ্যাটলিস্ট যাতে 2 থেকে 2,500 টাকা রোজগার করে নিয়ে বাড়িতে ফিরতে পারে, এবং সেটা মাথা উঁচু করে। এটাই আমার ভবিষ্যতের ইচ্ছা। এটার জন্যই অনেক কষ্ট করছি, অনেক দূর দৌড়াদৌড়ি করছি, দেখা যাক। তবে আমি আশাবাদী যে যতই খারাপ শক্তি আমাদেরকে আটকানোর চেষ্টা করুক, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজ নয় কাল ভালোটাই হবে। আর যারা খারাপ আছে, যারা খারাপ কাজ করছে বা যারা খারাপ নিয়েই চলছে, তাদের উদ্দেশ্যেও বলছি যে আমার কাজ এটা, আমি খারাপ লোককে শাস্তি দিই না, আমি খারাপ লোককে দিয়ে ভালো কাজ করাই, এটা আমার কাজ। কেউ যদি কাজ করে এটা প্রমাণ করতে চায় যে যেদিকে টক্কর দিয়ে আমি কাজ করছি, তাহলে তাদের কাছে একটা সুন্দর মেসেজ রইল, যেটা আমি করতে চাইছি বা করতে চেয়েছি এবং করতে চেয়ে 12টা বছর নষ্ট করেছি, এটা হচ্ছে তার প্রমাণ যে ইন্ডাস্ট্রিতে আমার শত্রুপক্ষ যারা আমাকে শত্রু ভাবো, তারাও আজকের ডেটে কাজ করছে। এবং এটাই আমি চাই, কেউ কাজ না করে আমাকে কাজ না করে বলতে পারে, ওই তো যেদি আমাকে বলেছিল কাজ করতে, আমি কাজ করিনি, সেটা আমাকে শাস্তি দেওয়া। বাট কেউ যদি কাজ করে, কেউ যদি এই যে আগমনী শ্যুট হচ্ছে, এত ক্যালেন্ডার শ্যুট, ফ্যাশন শ্যুট হচ্ছে, এই যে শোগুলো হচ্ছে, এটাই আমার খুশি যে রিলটা তৈরি করেছিলাম সেই রিলটা ফর্মুলাটা প্রয়োগ হচ্ছে, এটাই ভালো লাগা। আমাকে একটা প্রশ্ন করতে পারবি যদি তোর কাছে থাকে? আমার কাছে, আমি এইখানকার গলিটা এত ছোট, আর আপনি স্কুটি নিয়ে কি করে বাইরে যান, বা আপনার গাড়িটা কোথায় রাখেন, যে আপনি গাড়িটা কিভাবে বার করেন, আমার এটাই প্রশ্ন। আমি যেহেতু আসছিলাম না বাড়িতে, তখন দেখছি এত ছোট গলি, এটা সাইকেল যাবে, স্কুটিটা কিভাবে নিয়ে যাবে, বাইকটা তো নিয়ে যাওয়াও যাবে না। প্রথমত হচ্ছে ভগবান সবাইকে রাজপথের উপরে থাকার মতন সুখ দেয় না। আমাকে গলিতে থাকার সুখ দিয়েছে, আমি গলিতেই থেকে সন্তুষ্ট। না, বার করেন কি করে আমি সেটা? স্কুটি, বাইক, আমাদের বুলেট গাড়ি, GT 650ও আমাদের গলির মধ্যে ঢোকে, আমাদের বাড়ির মধ্যে ঢোকে। বাট গাড়ি আমার এখানে থাকে না, গাড়ি এখানে ঢোকে না। গাড়ি হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে থাকে, যেটা আগে জলসাগর ছিল, জলসাগরের সামনে গাড়ি থাকে আমাদের, প্লাস একটা গ্যারেজ আছে আমাদের, সেই গ্যারেজটাতে গাড়ি থাকে। মানে গ্যারেজে গাড়ি থাকে, গ্যারেজ থেকে বার করে নিয়েছে, সামনে রাখা হয়। এবার আমার মেয়ে যখন বেরোলো বা আমরা যখন বেরোলাম, তখন নিয়ে বেরিয়ে গেলাম। এটাই তো প্রশ্ন। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল। আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি আপনার বাপির মতন দেখতে, আমি দেখলাম। না, এটা আমার শ্বশুর মশাই। হ্যাঁ, এটা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনেই মারা গেছেন। আমার মনে হলো এটা আপনার। না না, আমার বাবা বেঁচে আছেন, একদম তন্দুরুস্ত, একদম পুরো। আমাকে আমার ছেলে, আমি আর আমার বাবা পাশাপাশি দাঁড়ালে চিনতে পারবি না কোনটাকে। হ্যাঁ, ইয়েস, উনি এখনো 79, বাট এখনো একদম পুরো এখানেই থাকে, ইয়াং ফেলো একদম। উনি ক্যামেরা ফ্রিকিং আছেন, উনি ক্যামেরার সামনে খুব একটা আসেন না। ওনার মুখের মধ্যে এখানে একটু সাদা দাগ আছে বলে হয়েছে। এই উনি লাইট ক্যামেরা অ্যাকশনের জগতেরই তো মানুষ ওইরকম ভাবে, ওই জন্য উনি। তাছাড়া ওনার ব্যস্ততা আছে, উনি হার্বাল লাইফের মানে এরিয়া হেড হার্বাল লাইফের। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে, আর 6টা মিনিট আমাদের হাতে আছে। ভবিষ্যতে যারা অ্যাজ এ মডেল কাজ করতে আসছে বা ফটোগ্রাফারদেরকে তুই অ্যাজ এ মডেল কি বলবি ক্যামেরার দিকে তাকিয়ে? আমি একটাই কথা বলবো যে একটা কথা বলতে হবে না, তুই 4টে কথা বল। যারা নতুন আসছো তারা ভেবেচিন্তে আসো, ঠিক আছে? আর এই জিনিসটা তোমরা সবসময় সেভ করে নেবে, যার সাথেই কাজ করো না কেন একটা প্রমাণ রেখে দিও। যাই ব্লগ করো, যাই তুমি রেকর্ডিং করো, যাই একটা ভিডিও করো, যাতে তোমার সেফ থাকে, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, কোনো প্রবলেম যাতে না হয়। নিজের সেফটিটা আগে, কারণ আমি 2বার ধাক্কা খেয়েছি, তো খেয়ে বুঝে নিয়েছি যে কত ধানে কত চাল, সেই জন্য। আর যে যেটা বলবে সেটাতেই প্রথমে রাজি হয়ে যাবে না। আর মডেলদেরকে, মডেল হতে গেলে হাতে এরকম নখ রাখতে হবে, যাতে কোনো বিপদে পড়লে খামচে দিতে পারো।
সেই জন্য। আর ফটোগ্রাফারদেরকে বলবো যারা কোলাব করছেন বা কোলাবের জন্য বলছেন অবশ্যই আমি করব, কিন্তু এমন নয় যে আপনি এমন জায়গায় ডাকলেন সেখানে তার যেতে অসুবিধা হয়, এমনভাবে ডাকুন যে দুজনকারই জায়গাটা কমে পড়ে, ঠিক আছে, যাতে সেও দুটো পা এগিয়ে আসতে পারে, আপনারাও দুটো পা এগিয়ে যান যারা কোলাব করতে চাইছেন। আর যারা পেমেন্ট দিয়ে কাজ করতে চাইছেন তাদেরকেও আমি বলবো যে যার অনেক মডেল আছে যারা ডিস্টেন্স ওয়াইজ পেমেন্ট নেয়, আবার যেটা আমি করি, ঠিক আছে, আবার অনেকে আছে যে ডিস্টেন্স ওয়াইজ কম পেমেন্ট নেয়, অনেক বেশিও নেয়, আর অনেকে নেয়ই না, খুব কোলাবে কাজ করে নেয়। আমি রিসেন্ট একটা শ্যুট করেছিলাম, একটা মেয়ে কোলাব করেছিল, সে বিকিনি ওপরেই করেছিল কাজটা, বলছিল সে কোলাব করেছে। আমার কিন্তু খুব খারাপ লাগলো, ওই কাজটা অ্যাকচুয়ালি তার কিছু হলো পেমেন্টটা প্রাপ্য ছিল, সে অতটা মানে দেখাচ্ছে, অতটা এক্সপোজিং করছে, তো তার কিছু একটা পাওয়ার দরকার, তো সেই হিসাবে কিছু হলেও তাকে দিও, ঠিক আছে। আমি সবার ক্ষেত্রে বলবো যারা ফটোগ্রাফার হায়ার করে করছো তাকেও কিছু দিও, আর যারা মডেল হায়ার করে করছো, কোলাব করছো, যাই কিছু একটা পেমেন্ট দিও, ঠিক আছে। কোলাবের মধ্যেও একটা ছোট্টখাট্টো জার্নিং পেমেন্টটাও দিও তাদেরকে, যেটাকে বলে টিএ, ট্রাভেলিং অ্যালাউন্স। সেটা দিলে কি হবে, তোমারও একটা খুশি হবে, সেও তোমার সাথে আরো কাজ করতে ভালোবাসবে। কাজের শেষে যদি মডেলের হাতে অল্প একটু পয়সা দেওয়া যায়, যেটুকু আমার ক্ষমতা, এবং তাকে হাতে দিয়ে ওটাকে বলা যে এটা তোমার পারিশ্রমিক না, এটা আমার দেওয়া তোমাকে একটা ব্লেসিংস, এই ব্লেসিংসটা তুমি রেখো, এবং এটা দিয়ে তুমি ভালো কিছু কিনে নিও বা খরচা করো, দেখবে নিজেদেরও অনেক ভালো একটা গুড ফিলিংস আসবে, তাই তো? এবার অনেকে বলে 500 টাকার মডেল, আমি বলবো যে সেই 500 টাকার মডেল কখনো বলবে না। 500 টাকার মডেল লাগবে, 500 টাকার মডেল বলে তাদের সেই যোগ্যতা নেই, তাই জন্যই কেউ বলে। যারা মানুষকে অপমান করে না, কথায় কথায় অপমান করে বা নিজেকে বড় মনে করে, তারা খোকলা হয়, তবেই গিয়ে তারা অন্য লোককে এরকম খারাপ কথা বলতে পারে। কেউ যদি বলে 500 টাকার মডেল, তুমি মেনে নিবি, বলবি 500 টাকা রোজগার করাটাও কতটা কষ্টের, অ্যাজ এ মডেল সারাদিন কাজ করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমাকে কেউ 500 টাকার মডেল বলেনি, না, কেউ যদি বলেও তাহলে সেটা মেনে নিবি। মেনে নেওয়াটা হচ্ছে সব উল্টো দিকের মানুষকে মেনে নেওয়াটা হচ্ছে সব থেকে কষিয়ে থাপ্পড় মারা। তোকে কেউ বলতো তুই তো একটা ড্যাশ, ইটস ওকে, সে এবার কথা খুঁজে পাবে না। তুই যদি বলে দিস ইটস ওকে, ঠিক আছে ভাই, তুই যদি এই কথাটাই বলে দিস, সে আর তোকে কিছু বলতে পারবে না, আর খুঁজে পাবে না কিছু। তুই যদি তাকে তার এগেইনস্টে যে আমাকে বললি, ও দেখবি আর একটা বলবি, ওইখানে কথাটাকে থামিয়ে দেওয়ার জন্য একটা স্টপেজ, ইটস ওকে, ঠিক আছে, এর বেশি একটাও কথা না। হ্যাঁ, তুই তো আবার একটা কথা না বলে থাকতে পারবি না, কি জানো ঠিক আছে তোর নামের পাশে নস্করের টাইটেল পাশে লিখে দিবি ঠিক আছে, হ্যাশট্যাগ ঠিক আছে, সেটা আবার ট্রেন্ডিং এ চলে যাবে, হ্যাঁ ওটাই তো ট্রেন্ডিং এ চলে যাবে, তারপরে দেখবি আর নিশাকে কে পায়, তাই তো? হ্যাঁ, যাই হোক, ভগবানকে বলি তুই অনেক ভালো কাজ কর, অনেক এগো। কিন্তু এখানে আমি একটুখানি স্টপ করছি, আমি হাত জোর করে বলছি, সবাইকে অনুরোধ করছি যে আজকে যাদেরকে এত কিছু না হলেও একটা প্ল্যাটফর্ম সবাইকে দিচ্ছে বসন্ত উৎসব, ঠিক আছে, বসন্ত উৎসবের পুরো হর্তা কর্তা দর্তা রুমা ম্যাম, জেডি স্যার, এই উৎসবটাকে ভঙ্গ করো না। এই জিনিসটাকে আমার খুব সেদিনকে খারাপ লেগেছিল, আমি সত্যি বলছি, আমার এতটা কষ্ট লেগেছে। আমি যে জিনিসটা নিয়ে আমি এত প্রাউড ফিল করি যে আমি এই জিনিসটা আনন্দ করতে যাব, সবাই যে ফটো তুলবে, সবাই দেখবে, সেই রঙ্গভঙ্গই নেই, আছে, নেই বলছি সেটা না, সেটা মানুষের মধ্যে আছে, কিন্তু সেই রাধা কৃষ্ণের রঙ্গভঙ্গ নেই, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। প্লিজ এই জিনিসটা করো না, এবং কারো ক্ষতি করো না, না জেডি স্যারে করো, আমি নাম বলবো না, নাম নিতে বারণ করেছে। আমি প্রোগ্রামে ছিলাম, আমি শো করছিলাম, সেদিনকেও আমি শুনেছি, সেদিনকেও আমাকে বলা হয়েছে স্যারকে জেলে পাঠাবে, এই করবে সেই করবে, কিন্তু
আমি পরে যখন জানতে পেরেছি খারাপ লেগেছে। আমি বলেছি এটা করিস না, তাকে আমি অনেক বুঝিয়েছি করিস না, মানুষটাকে কষ্ট দিস না, হয়তো তোর সাথে খারাপ করেছে তোরা মিটিয়ে নে সেখানে গিয়ে, কিন্তু কাউকে ফাঁসি কিচ্ছু করিস না। সজ্ঞানে কখনো কারোর সাথে খারাপ করিনি। এবং তুই যার কথা বলছিস, যার কথা খারাপ, সে আমার একটা মেয়ে ছিল, ওর নামটা হচ্ছে কি ভুলে গেছি নামটা। ওকে ও একটা খুব বাজে প্রপোজাল দিয়েছিল। তো রাত্রিবেলা সে আমাকে ফোন করে বলছে, বাপি এরকম এরকম ব্যাপার আমাকে এই ছেলেটা খুব বাজেভাবে এরকম একটা মেসেজ পাঠিয়েছে, খুব নোংরা নোংরা কথা বলে একটা মেসেজ পাঠিয়েছে। কেননা আমি ওকে বলেছি তোর সাথে আপনার সঙ্গে আমি শ্যুট করব না, আমি কোলাপ শ্যুট করি না, তার জন্য আমাকে এই নোংরা কথাগুলো বলে পাঠিয়েছে। আমি তখন ওকে ফোনটা করে বলেছি, এই যে তুই কথাগুলো বলেছিস, এই কথাগুলোর এগেনস্টে যদি তোর এগেনস্টে এই মেয়েটা গিয়ে লোকাল থানায় একটা জিডি করে, সেক্ষেত্রে তোর এটা জিডি হবে না, এটা এফআইআর হয়ে যাবে এবং পুলিশ তোকে তোর বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। তোর বিধাননগর পুলিশ স্টেশন তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে এবং তোর এগেনস্টে 7খানা ধারা লাগবে। করিস না বাবা, এটা করিস না। আমি এটা বললাম, সে বলল না দাদা, না সে আমাকে স্যার বলতো, না স্যার আমি আর কখনো করবো না, হ্যান না ত্যান না, আমি ভুল করে ফেলেছি, বলে ফেলেছি, হ্যান ত্যান এটা ওটা। তারপরে রাত্রিবেলা না তার পরের দিনই দেখলাম আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো একটা শত্রু আছেই, ঠিক আছে, তার কাছে চলে যাওয়া এবং সে তাকে বুদ্ধি দিয়েছে, আরে তুই ওর কথা মানলি কেন, তুই যা বলছিস বলে যাচ্ছিস, তুই কিচ্ছু খারাপ বলিসনি। আমি ওকে কখনো সামনাসামনিও দেখিনি, বিশ্বাস কর, আমি ওকে কখনো সামনাসামনিও দেখিনি। যখন আমার 2023-এর ডিজাস্টারটা হয়েছে, যখন আমি থানাতে বসে আছি, তখন আমি যখন চিৎকার করছে একটা ছেলে, তখন আমি জানতে পারলাম যে এই ছেলেটাই হচ্ছে এই ছেলেটা। তার আগে আমি চিনতাম না ওকে, দেখিও নি কখনো সামনে, দেখিও নি। আর যেটা একটা মনে আছে 2022-23-এ মনে হয় বসন্ত উৎসবে স্টেজ র্যাম্প শো এর নাম করে মানুষের থেকে 4000-5000 টাকা চেয়েছিল, এরকম টাইপের একটা কিছু হয়েছে। সল্টলেকে থাকে তো? সল্টলেকে না, ও মেদিনীপুরের দিকে থাকে আমি শুনেছি, সল্টলেকে না। সল্টলেকে এখন কেউ একজন বলছে রয়েছে, আর দমদম, এই তিনটে নাম জায়গাটা ইউজ করা হয়, সল্টলেক, দমদম আর নয়তো মেদিনীপুর। ঠিক আছে, চলো, যা কিছু হয়, যা কিছু হচ্ছে হোক। ভালো কাজ করলে সফলতা দেরি করে আসে, খারাপ কাজ করলে সফলতা খুব তাড়াতাড়ি আসে, কিন্তু সেটা স্টেবল হয় না। আর বয়সের সাথে সাথে একটা জিনিস শিখেছি, যেটা করব কংক্রিট করব, যেটা করব ভালো করে করার চেষ্টা করব, যেটা করব অনেক ধৈর্য ধরে করতে হবে, কারণ ভালো কিছু করতে হবে। কারণ অনেকগুলো মানুষের ভবিষ্যৎ এই ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছে। তার মধ্যে অবশ্যই যারা আমার সঙ্গে শত্রুতা করে বা যারা আমার সাথে খারাপ কিছু করে, তারাও। বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে, দাদা হিসাবে ব্যাক অফিসটা কিন্তু আমি চালাচ্ছি, এবং আমি চালাচ্ছি বলেই হয়তো অনেক কিছু স্মুথলি চলছে। নামটা তো আপনারই থাকে সব সময়। আমার নাম দরকার নেই তো, নাম ভাঙিয়ে খাচ্ছে তো। নাম ভাঙানোর দরকার নেই। বাবা মা ছেলে মেয়েদেরকে জন্ম দেয়, পড়াশোনা করায়, তারপরে ছেলে আমেরিকাতে গিয়ে পাশ করুক, আইটি কোম্পানিতে চাকরি করুক, যাই করুক, বাবার নাম সে কোনোদিন ডিলিট করতে পারবে না। বাবার নাম সে তার নাম থেকে ডিলিটই করতে পারবে না। সাবজেক্ট ইজ দ্যাট। আমি সেরকম বাবা হতে চাই না, আমি গার্জিয়ানটা হতে চাই। কারণ আমি জানি ভুল করলে ভুলটা শুধরে দেওয়ার জন্য একটা মানুষের দরকার আছে জীবনে। যেমন আমাদেরকে আমাদের বাবা মারা শাসন করত, আর যারা শাসন মানে না তারা জীবনে একটা নির্দিষ্ট জায়গা অবধি গিয়ে হোঁচট খেয়ে পড়ে। বাট খারাপ কাজ করতে করতে না মানুষের একটা হ্যাবিট তৈরি হয়ে যায়, জানিস তো। যারা চুরি করে, যারা খারাপ কাজ করে, তারা ওইভাবে করতে করতেই তারা অভ্যস্ত। আমরা সিনেমাতে দেখি, মানে 100 খানা খুন করে ফেললো, আলটিমেটলি কিন্তু সিনেমা শেষে কিন্তু ধোলাই খেলো, তার মৃত্যুটা চোখে দেখার মতো ছিল। কিন্তু তারপরেও বলবো, যেই শত্রুতা করুক তারও তো একটা ফ্যামিলি আছে, তাদের কথা চিন্তা করেই বলবো। কখনো কারোর মৃত্যু কামনা করি না, কখনো কারোর খারাপ কামনা করি না। না, আমি এক সময় বলে দিই মুখ ফসকে, যদি ভগবান থাকে তাহলে তার শাস্তি হবে, সোজা কথা। যে যারই ক্ষতি করুক, যাই আমার ক্ষতি করুক, যাই আমার স্যার ম্যামের ক্ষতি করুক, ঠিক আছে, যাই আমার প্রিয়জনের ক্ষতি করুক, যাই আমার ফ্যামিলির ক্ষতি করুক, যাদেরকে আমি সম্মান করি তাদের ক্ষতি যদি কেউ করে, আমি বলে দেবো, ভগবানকে বলেই দেবো যে ওরা না ক্ষতি করুক, কিন্তু ভগবান তার একটা শাস্তি দেবেই দেবে, আজ নয়তো কাল দেবেই, ভুগবে সেদিনকে। আর
এমন ভাবে ভুগবে যে সে শেষকালের মতন মনে পচে বুঝে যাবে। দরকার নেই, অতটাও চাই না কেউ না। ভালো কিছু করুক, তারা যত খারাপ কাজ করবে তাকে তত পরে ভালো কাজ রিয়েলাইজ করতে করে হবে। যেতে সেই হিসাবে যে হ্যাঁ কি ভুল করেছে, তবে গিয়ে ওরকম প্রাপ্য হচ্ছে। যখন সেই রকম পজিশন আসে না, তখন তারা মনে করার মতন পজিশনেও থাকে না, কারণ তখন তাদের মনে করে হবেটা কি, তখন তাদের মনে করে হবেটা কি, এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে বিষয়, তখন তাদের মনে করে হবেটা কি। কিন্তু আমি একটাই কথা বারবার বলছি, এখনো বলছি, পরেও বলে দেব, এবার লাইফ থাকি একটু লাইভটা একটু অফ করে দিয়ে যেতে বলবে, লাইভে হোক না তবে- হোক প্লিজ আর কিছু করো না। না না, এই দেখ, তুই তুই যদি কাউকে বলিস তুমি কিছু করো না, তাহলে সে বেশি করে করে, তার কাছে তখন আর সেটা ফুটেজ খাওয়া মনে হয়। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে, কারণ ওকে অনেকটা দূর বাড়ি যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য নিশাকে। নিশার ভবিষ্যৎ খুব ভালো হবে, অনেক বড় কাজ করবে ও, আর ও আজ থেকে প্রচুর জল খাবে কমিটমেন্ট করেছে আমাকে, এবং আগামী 1 মাস পরে নিশা আরো সুন্দরী হয়ে যাবে এবং দারুণ দারুণ কাজ করবে। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ফটোগ্রাফারদের এত মাথা চিবিয়ে খেয়ে ম্যামেরও তো শরীর খারাপ হয়ে গেছিল, আমি ফোন করেছিলাম আপনাদের জন্য যে ম্যাম কেমন আছে না আছে, পরে যখন শুনতে পারলাম তখন আমি আপনার কেউ একজন ফোন ধরেছিল, বললো যে না ম্যামের খুব শরীর খারাপ, এখন কথা বলতে পারবো ওই না। ঋতু আমার বর্ণাই খুব ফোন করেছিল, ওই যখন তোমার শরীর খারাপ হয়েছিল। তখন আমি কথা বলতে পারিনি। হ্যাঁ ইতিশ্রী লিখেছে, তুমি খুব কিউট, মাথা ঠান্ডা রেখো, মুখে বলে নয় কাজে প্রমাণ করে দিতে হবে, তোকে লিখেছে। হ্যাঁ সে তো করবই, সে তো করিও, এমন এমন নয় যে করি না, আমার সাথে কাজ করলে অবশ্যই কাজ করব, কিন্তু আমি এই কি পেমেন্ট চাই, এটাই হচ্ছে কথা। না না, পেমেন্ট নিয়েই কাজ করবে। কারণ আমি একটু হলেও পেমেন্ট নিয়ে কাজ করি, কারণ হচ্ছে আমি যেহেতু আমার আগে লোন ফোন নিয়ে সংসারটা আমি চালাতাম, এখন তো বাবার উপরে পুরোটা পড়ে গেছে, তাই বাবা এখন সাপোর্ট করছে আমাকে, যেহেতু আমার পুরো কাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি এখন না, না, বলবো তো আবার কাজ যদি শুরু হলে হাত খুব ভালো কাজ করতে হাল হবে। ধরি তো আমার একটু পেমেন্ট চাই, কারণ আমার ঘরে দিতে হবে এবং আমার ট্রিটমেন্ট করতে হবে, সেই জন্য ওটাই হচ্ছে কথা। আমি একটু পেমেন্ট নিয়ে কাজ করি, এটা নিয়ে বহুবার কথা উঠেছে যে আমি পেমেন্ট চাই বলে। না না, পেমেন্ট চাই, কে কথা বললো তোর কিছু এসে যায় না, আমি খাচ্ছি ভাই, পয়সা নেবো, দ্যাটস অল। সুন্দরী রূপসা দাদা আবার এলাম। যাই হোক, লাইভটা এবার শেষ করতে হবে, কারণ ওকে অনেকটা দূর যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাথে থাকবেন। সাথে আরেকবার বলি, শুভ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস সবাই এনজয় করুন। স্বাধীনতা দিবসের জন্য সবাইকে স্বাধীনভাবে থাকতে দাও, কারোর পেছনে কলকাঠি নেড়ো না। শুভরাত্রি। শুভরাত্রি।